আসসালামু আলাইকুম। আজকের আলোচনা সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে। একটা নিউজ বুলেটিন থেকে পাওয়া খবরগুলোর গভীরে যাব আমরা। বোঝার চেষ্টা করব এর আসল তাৎপর্য আর পেছনের কারণগুলো একটু খতিয়ে দেখব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক। আজকের আলোচনায় বেশ কয়েকটা জরুরি বিষয় থাকছে। যেমন ধরুন, রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে আন্তর্জাতিক স্তরে নতুন কী চেষ্টা চলছে। আবার দেখুন, বাংলাদেশ পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে একটা নতুন মোড় দেখা যাচ্ছে। দেশের ভেতরের খবরও আছে। নির্বাচনী প্রস্তুতি, সেখানে প্রযুক্তির ভূমিকা কেমন হতে পারে। প্রযুক্তি মানে কি এআই এর কথা বলছেন? হ্যাঁ, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা একটা বড় ফ্যাক্টর হয়ে উঠছে। এছাড়া কিছু অভ্যন্তরীণ নীতি, ধরুন মৎস্যনীতি বা প্রশাসনের কিছু সিদ্ধান্ত, আইনি প্রক্রিয়ার অগ্রগতি, আন্তর্জাতিক সংঘাত যেমন গাজা বা ইয়েমেনের খবরও থাকছে। মানে অনেকগুলো বিষয়। চেষ্টা করব এগুলোকে একটু গুছিয়ে আলোচনা করতে, যাতে পুরো ছবিটা বোঝা যায়। দারুণ। তাহলে শুরুতেই রোহিঙ্গা সংকটটা নিয়ে কথা বলি। কক্সবাজারে যে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে, উদ্দেশ্য বলা হচ্ছে টেকসই সমাধানের সুপারিশ তৈরি করা। আয়োজক আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আর রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের অফিস। এটা কতটা আশার আলো দেখাচ্ছে? দেখুন, সম্মেলনের লক্ষ্যটা অবশ্যই ইতিবাচক। এখানে কারা আসছেন দেখুন, কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, বিভিন্ন সংস্থা, এমনকি রোহিঙ্গা প্রতিনিধিরাও তো আছেন। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তো থাকছেনই। দেশ-বিদেশের আরও অতিথি, রাজনৈতিক দলের প্রতিনিধিরাও আসছেন। আসল উদ্দেশ্যটা হলো রোহিঙ্গা ইস্যু থেকে যে ফোকাসটা একটু সরে গিয়েছিল, হ্যাঁ, ইউক্রেন যুদ্ধ বা অন্য কারণে। একদম সেই মনোযোগটা আবার ফিরিয়ে আনা, মানবিক সহায়তা বাড়ানো, আর অবশ্যই প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে একটা উপযুক্ত পরিবেশ তৈরির আলোচনা করা। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ কূটনীতিক পদক্ষেপ। কিন্তু এরকম আলোচনা তো আগেও অনেক হয়েছে। অনেক রেজলিউশন পাশ হয়েছে, কাজের কাজ কতটা হয়েছে? এবারের সম্মেলনের বিশেষত্ব কি? মানে এর সাফল্য নিয়ে আপনি কতটা আশাবাদী? দেখুন, বিশেষত্ব যদি বলেন, তাহলে বলতে হবে এর সময়টা আর অংশগ্রহণকারীদের বৈচিত্র্য। আজ তো প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এর উদ্বোধন করবেন। এরপর বিষয় ধরে ধরে আলোচনা হবে। শুনলাম ক্যাম্প পরিদর্শনেরও ব্যবস্থা থাকছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সামনেই তো ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার সময়, ওই সময় রোহিঙ্গা ইস্যুতে ১০৭টা দেশের একটা হাই লেভেল কনফারেন্স হওয়ার কথা। ও আচ্ছা। হ্যাঁ, তো কক্সবাজারের এই আলোচনাকে সেটার একটা প্রস্তুতি বা গ্রাউন্ডওয়ার্ক হিসেবে দেখা হচ্ছে। কিন্তু হ্যাঁ, আপনার আশঙ্কার জায়গাটাও ঠিক। মূল চ্যালেঞ্জ কিন্তু আগের মতোই আছে। মিয়ানমারের সদিচ্ছা, ভূরাজনৈতিক নানা হিসাব নিকাশ। এই সম্মেলন সুপারিশ করতে পারে, চাপ হয়তো কিছুটা বাড়াতেও পারে, কিন্তু বাস্তবায়নটা নির্ভর করছে অনেকগুলো ফ্যাক্টরের উপর। আর সেখানে রাজনৈতিক সদিচ্ছার অভাবটা তো আমরা দেখছি। বোঝা গেল। আচ্ছা, আন্তর্জাতিক সম্পর্কের এই জায়গা থেকে একটু দ্বিপাক্ষিক সম্পর্কে আসি। ঢাকায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বৈঠক হয়েছে। এটা তো বেশ বড় ঘটনা, তাই না? অবশ্যই। অনেকদিন পর এমন একটা হাই প্রোফাইল ভিজিট আর বৈঠক হলো। আলোচনার ফোকাস ছিল মূলত দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে আরও জোরদার করা যায়। যেমন ধরুন, বাণিজ্য বাড়ানো, শিক্ষা সংস্কৃতির আদান-প্রদান, তরুণ প্রজন্মের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, এইসব আর কি। তবে একটা বিষয়ে বেশ গুরুত্ব পেয়েছে। কোনটা? সেটা হচ্ছে সার্ক। মানে সার্ককে আবার পুনরুজ্জীবিত করে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। ডক্টর ইউনুস সার্ক নিয়ে জোর দিয়েছেন, যেখানে সার্ক তো প্রায় অকার্যকর হয়ে আছে। এর পেছনে কি বিশেষ কোনো ভাবনা কাজ করছে? হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। ডক্টর ইউনুস বলেছেন, বাংলাদেশ নাকি পাকিস্তান সহ সার্কের সব দেশের সাথেই সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেখুন, সার্ক তো ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে একরকম স্থবির হয়ে আছে অনেকদিন। এখনই অন্তর্বর্তীকালীন সময়ে হয়তো আঞ্চলিক প্ল্যাটফর্মটাকে সক্রিয় করার একটা নতুন চেষ্টা হচ্ছে। এটা আমাদের ফরেন পলিসিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত কিনা সেটা এখনই বলা মুশকিল। সময় লাগবে বুঝতে। তবে এর পাশাপাশি কিছু বাস্তব অগ্রগতির কথাও তো শোনা গেল। যেমন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নাকি আশা প্রকাশ করেছেন, এই অক্টোবরের মধ্যেই ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হতে পারে। এটা হলে তো যোগাযোগ বাড়বে। শুধু শীর্ষ পর্যায়েই নয়, উপদেষ্টা পর্যায়েও তো বৈঠক হয়েছে, তাই না? হ্যাঁ,
আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আর ইসহাক দারের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। সেখানেও সম্পর্ক জোরদার করার কথাই বলা হয়েছে। আর কিছু কংক্রিট আউটকামও আছে। একটা চুক্তি হয়েছে, কূটনৈতিক বা সরকারি পাসপোর্ট যাদের আছে তারা ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন। এছাড়া 5টা সমঝোতা স্মারক বা MOU সই হয়েছে। ধরুন, বাণিজ্য নিয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হবে, দুই দেশের নিউজ এজেন্সির মধ্যে সহযোগিতা বাড়বে, ফরেন সার্ভিস একাডেমিগুলোর মধ্যে, স্ট্র্যাটেজিক স্টাডিজ ইনস্টিটিউটগুলোর মধ্যে যোগাযোগ বাড়বে, এইসব আর কি। এগুলো সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দেবে। ইসহাক দার আর কাদের সাথে দেখা করলেন? তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। এটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে বেশ আলোচনা চলছে। আচ্ছা, এবার একটু দেশের ভেতরের দিকে তাকাই। নির্বাচন কমিশন সংসদীয় আসনের সীমানা ঠিক করার কাজ শুরু করেছে, শুনানি চলছে বলছিলেন। হ্যাঁ, প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি শুরু হয়েছে। কালকে যেমন কুমিল্লা অঞ্চলের আসনগুলো নিয়ে শুনানি হলো। মোট ৮৩টা আসনের সীমানা নিয়ে আপত্তি বা দাবি জমা পড়েছে প্রায় ১,৭৬০টা। বেশ বড় সংখ্যা। অনেক তো। হ্যাঁ, তো এই শুনানিগুলো শেষ করে আপত্তিগুলো নিষ্পত্তি করে তারপর ফাইনাল সীমানা ঘোষণা করা হবে। সিইসি অবশ্য আশ্বাস দিয়েছেন কমিশন নাকি খুব প্রফেশনালিজম আর নিরপেক্ষতা বজায় রেখে কাজটা করছে। সুষ্ঠু নির্বাচনের জন্য তো সীমানা ঠিকঠাক হওয়াটা জরুরি, তাই না? এটা একটা প্রথম ধাপ। অবশ্যই। তবে নির্বাচনের প্রস্তুতির সাথে সাথেই এখন একটা নতুন আর বেশ বড় চ্যালেঞ্জ সামনে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI। স্বয়ং সিইসি এটা নিয়ে বেশ চিন্তিত, বিশেষ করে ফেক ভিডিও বা বানোয়ার তথ্য সরানোর ব্যাপারে। এটা খুবই সময়োপযোগী একটা উদ্যোগ। শুধু আমাদের দেশে না, বিশ্বজুড়েই কিন্তু নির্বাচনের সময় AI এর অপব্যবহার একটা বিরাট মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা তো মনে করছেন আমাদের সামনের নির্বাচনেও ক্যাম্পেইনে AI এর একটা বড়সড় প্রভাব পড়তে পারে। অবশ্য এর কিছু ভালো দিকও হয়তো আছে। যেমন ধরুন, AI ব্যবহার করে হয়তো কোনো নির্দিষ্ট এলাকার সমস্যাগুলো ভালোভাবে অ্যানালাইসিস করা সম্ভব। সেই অনুযায়ী প্রার্থীরা তাদের ইশতেহার বা প্রচার সাজাতে পারে। কিন্তু ঝুঁকিটা অনেক বেশি। ঝুঁকিটা ঠিক কীরকম? ডিপফেক নাকি অন্য কিছু? একদম। ডিপফেক ভিডিও মানে এমনভাবে তৈরি করা নকল ভিডিও যা দেখে বোঝার উপায় নেই যে ওটা আসল না। এটা দিয়ে ভোটারদের খুব সহজেই বিভ্রান্ত করা যেতে পারে। ধরুন, কোনো প্রার্থীর নামে একটা বানোয়াট বক্তব্য বা একটা আপত্তিকর ভিডিও ছেড়ে দেওয়া হলো। আবার ধরুন, AI দিয়ে হু করে হাজার ভুয়া খবর বা মিসইনফরমেশন তৈরি করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হলো। এটা তো পুরো নির্বাচনী পরিবেশটাকেই নষ্ট করে দিতে পারে, তাই না? সুষ্ঠু নির্বাচনটাই তখন প্রশ্নের মুখে পড়ে যায়। সিইসি এজন্যই সবার সহযোগিতা চেয়েছেন, আর যে কোনো তথ্য শেয়ার করার আগে যাচাই করার কথা বলছেন। কিন্তু AI কি নির্বাচনী ব্যবস্থাপনার কোনো উপকারে আসতে পারে না? মানে পজিটিভ কিছু কি নেই? অবশ্যই আছে, কেন থাকবে না? যেমন ভোটার তালিকা নির্ভুল করা, ভোট কেন্দ্র ঠিকঠাক ম্যানেজ করা, নির্বাচনের ডেটা অ্যানালিসিস করা, এসবে AI দারুণ কাজে আসতে পারে। দক্ষতা বাড়বে, স্বচ্ছতাও হয়তো কিছুটা বাড়বে। তবে একজন প্রযুক্তি উদ্যোক্তা AKM ফাহিম মাসুর যেমন বলছিলেন, চ্যালেঞ্জটা হলো AI যত পাওয়ারফুল হচ্ছে, ফেক কন্টেন্ট চেনাটাও তত কঠিন হচ্ছে। মানে অপব্যবহারের সুযোগ বাড়ছে। সেজন্য ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাই করার মতো সংস্থাগুলোর গুরুত্বও কিন্তু এখন অনেক বেশি। নির্বাচন কমিশনের জন্য আসল চ্যালেঞ্জ হবে AI এর এই ভালো আর খারাপ দুটো দিককেই সামলে নিয়ে একটা ফেয়ার ইলেকশন করা। এটা একটা বিরাট পরীক্ষা হতে যাচ্ছে। নির্বাচন আর প্রযুক্তির বাইরেও তো দেশের ভেতরে কিছু নীতিগত সিদ্ধান্ত, অবকাঠামোর খবর আছে। যেমন মৎস্যনীতিতে নাকি একটা পরিবর্তন আসছে। হ্যাঁ, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, সরকার ঠিক করেছে এখন থেকে যারা মৎস্যজীবী নন তাদের আর কোনো জলাশয়ে ইজারা দেওয়া হবে না। উদ্দেশ্যটা মনে হচ্ছে যারা সত্যি মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তাদের অধিকার রক্ষা করা, আর জলাশয়গুলোরও হয়তো ভালো ব্যবস্থাপনা নিশ্চিত করা। হাওরের ইজারা নিয়েও যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধানেও নাকি ভূমি মন্ত্রণালয়ের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নীতিগত সিদ্ধান্তের পাশাপাশি একটা বড় রাস্তার কাজও এগিয়েছে মনে হচ্ছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একটা অংশ খুলে দেওয়া হয়েছে। ঠিক, গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত যে 18 কিলোমিটার লম্বা এক্সপ্রেসওয়ে হচ্ছে তার একটা অংশ গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এটার উদ্বোধন করেছেন। এটা চালু হলে ঢাকার যানজট কমাতে আর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ সহজ করতে সাহায্য করবে আশা করা যায়। এবার একটু আইনি বিষয়গুলোর দিকে দেখি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে, তাই না? হ্যাঁ, দুটো মামলার খবর আছে।
একটাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাক্ষ্য নেওয়া হচ্ছে। কাল পর্যন্ত ১৯ জন সাক্ষীর সাক্ষ্য আর জেরা শেষ হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের ট্রাইব্যুনাল আবার পরের তারিখ দিয়েছেন। আরেকটা মামলা আছে যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগটা হলো আওয়ামী লীগ সরকারের সময় গুম, খুন, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধ। এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২৬শে অক্টোবর তারিখ ঠিক করেছে একই ট্রাইব্যুনাল। এই মামলাগুলো কোন দিকে যায় সেদিকে স্বাভাবিকভাবেই সবার নজর থাকবে। দেশের সামাজিক রাজনৈতিক অঙ্গনেও কিছু কথাবার্তা হচ্ছে, যেমন জুলাই আন্দোলন নিয়ে একজন উপদেষ্টা মন্তব্য করেছেন। হ্যাঁ, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ তিনি বলেছেন, জুলাই আন্দোলনে তরুণরা যে চেতনা দেখিয়েছে সেটাকে কাজে লাগিয়ে দেশ করতে হবে। তিনি আন্দোলনে যারা মারা গেছেন তাদের স্মরণ করেছেন আর বলেছেন সরকার তাদের পরিবারের পাশে দাঁড়াতে চায়। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর এই বক্তব্যটা তরুণদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা। এই সামাজিক সচেতনতার কথার সাথেই মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার নারী ও শিশু নির্যাতন নিয়েও কথা বলেছেন। হ্যাঁ, উনি বলেছেন কিশোর তরুণদের যদি যুক্ত করা যায় তাহলে ঘরে ঘরে একটা প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। তাতে নারী শিশু নির্যাতন কমতে পারে। এটা একটা গ্রাসরুট লেভেলের অ্যাপ্রোচ আর কি। আবার দেখুন, সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টাও আলোচনায় এসেছে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় নিয়ে যে একটা গুজব ছড়িয়েছিল, হ্যাঁ, মসজিদ নির্মাণ নিয়ে, ঠিক সেটা তিনি পুরোপুরি নাকচ করে দিয়েছেন আর বলেছেন সরকার এমন কিছু হতে দেবে না যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওয়াকফ সম্পত্তি উদ্ধারে নাকি দ্রুত অভিযান চালানো হবে। এই ওয়াকফ সম্পত্তি নিয়ে তো অনেক জটিলতা আছে, অনেক বেদখল হয়ে যায়। ঠিক। অন্যদিকে বিএনপি সামনে নির্বাচন নিয়ে কিছু উদ্বেগের কথা জানিয়েছে। নিরাপত্তা নিয়ে তাদের কিছু আশঙ্কা আছে মনে হচ্ছে। হ্যাঁ, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের আগে যদি অবৈধ অস্ত্র উদ্ধার না করা হয় তাহলে নাকি পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হতে পারে। তিনি এটাও আশঙ্কা করছেন যে প্রশাসনের ভেতরেই নাকি কেউ কেউ ঘাপটি মেরে বসে আছে যারা অন্তর্বর্তী সরকার আর গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করতে পারে। এগুলো নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর এক ধরনের স্বাভাবিক উদ্বেগই বলা চলে। দেশের বাইরে তাকালে গাজার পরিস্থিতি তো এখনো একই রকম ভয়াবহ, ধ্বংসযজ্ঞ থামছেই না। পরিস্থিতি আসলে খুবই উদ্বেগজনক। ৬ অগস্ট নতুন করে আগ্রাসন শুরুর পর থেকে গাজার জাইতুন আর সাবরা এলাকাতেই নাকি ১,০০০-এর বেশি বাড়িঘর পুরো ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বলছে শত শত মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। কিন্তু একটানা বোমা বর্ষণ আর রাস্তাঘাট বন্ধ থাকায় উদ্ধার বা ত্রাণ কিছুই ঠিকমতো চালানো যাচ্ছে না। কালকের খবর অনুযায়ী নতুন করে ইসরায়েলি হামলায় ৫১ জন ফিলিস্তিনি মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন ছিলেন ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো, ভাবা যায়। আর অনাহারে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। অপুষ্টিতে মারা গেছেন মোট ২৮৯ জন। এটা তো রীতিমতো মানবিক বিপর্যয়। ইয়েমেনের রাজধানী সানাতেও ইসরায়েলি হামলার খবর দেখলাম, সেখানেও হতাহত হয়েছে। হ্যাঁ, সানায় ইসরায়েলি হামলায় ৬ জন নিহত আর ৮৬ জন আহত হয়েছেন। ইসরায়েল বলছে তারা হুতিদের মিলিটারি টার্গেট, পাওয়ার প্ল্যান্ট, তেলের ডিপোতে হামলা করেছে। কিন্তু ইয়েমেনের কর্মকর্তারা বলছেন সাধারণ মানুষের বাড়িঘর, হাসপাতালের মতো জায়গায় হামলা হয়েছে যাতে মানুষের দুর্ভোগ বাড়ে। এই হামলার ঠিক দুদিন আগেই কিন্তু হুথিরা ইসরায়েলে মিসাইল হামলা চালানোর কথা স্বীকার করেছিল। তারা বলছিল গাজায় আগ্রাসনের প্রতিবাদে এটা করেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিন্তু কমছে না, বরং বাড়ারই ইঙ্গিত। এত সব সিরিয়াস খবরের ভিড়ে একটু খেলার মাঠে যাওয়া যাক। সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলে বাংলাদেশ তো ভালো খেলছে। হ্যাঁ, ভুটানে হচ্ছে টুর্নামেন্টটা। বাংলাদেশ কাল নেপালকে ৩-০ গোলে হারিয়েছে, বেশ ভালো ব্যবধান। দিনের আরেকটা ম্যাচে ভারত তো ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে। আগামী বুধবার বাংলাদেশ আবার নেপালের সাথে খেলবে। আচ্ছা, আর সবশেষে আবহাওয়ার খবরটা একটু দিয়ে দিন। বর্ষাকাল তো প্রায় শেষ নাকি? মৌসুমী বায়ু এখনও মোটামুটি সক্রিয় আছে। উত্তর বঙ্গোপসাগরে মেঘ জমছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা এই বন্দরগুলোকে
3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা বা ট্রলার যারা সমুদ্রে আছে তাদের উপকূলের কাছাকাছি সাবধানে থাকতে বলা হয়েছে। তবে ভেতরের নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কতা নেই। আর ঢাকায় আজ সূর্য উঠেছে 5টা 38 মিনিটে আর ডুববে সন্ধ্যা 6টা 24 মিনিটে। তাহলে আজকের আলোচনা থেকে একটা বিষয় বেশ পরিষ্কার হলো। একই সময়ে অনেকগুলো দিকে নজর রাখতে হচ্ছে। একদিকে রোহিঙ্গা সংকট, অন্যদিকে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা। মানে আন্তর্জাতিক অঙ্গনটা বেশ সক্রিয়। আবার দেশের ভেতরে নির্বাচনের প্রস্তুতি চলছে, তার সাথে তাল মিলিয়ে আসছে প্রযুক্তির চ্যালেঞ্জ, বিশেষ করে এআই। একদম। এর সাথে যোগ করুন অভ্যন্তরীণ নানা নীতি নির্ধারণ, যেমন এই মৎস্য নীতি বা ধরুন অবকাঠামো উন্নয়ন। আবার দেখুন আইনি প্রক্রিয়াগুলোও চলছে, পুরনো মামলাগুলোর বিচার হচ্ছে, সামাজিক সম্প্রীতি রক্ষার চেষ্টা, রাজনৈতিক দলগুলোর উদ্বেগ এগুলো আছে। আর তার উপর আন্তর্জাতিক অঙ্গনের সংঘাত, যেমন গাজা বা ইয়েমেন, সেটার আঁচ তো লাগছেই। তার মানে একটা দেশকে একই সাথে অনেকগুলো ভিন্ন ভিন্ন কিন্তু জটিল বিষয় সামলাতে হচ্ছে। ঠিক তাই। আন্তর্জাতিক সম্পর্ক, দেশের ভেতরের রাজনীতি, প্রযুক্তি, সমাজ, অর্থনীতি সবকিছুর মধ্যে একটা ভারসাম্য রক্ষা করাটা এটাই আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, তখন এই চ্যালেঞ্জগুলো হয়তো আরও বেশি করে সামনে আসে। এই বহুমুখী চ্যালেঞ্জগুলো কিভাবে সামাল দেওয়া হয় সেটাই হয়তো ঠিক করে দেবে আগামী দিনের পথ চলা। এটা নিয়ে আমাদের মনে হয় আরও ভাবার সুযোগ রইল। আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার 10 ভাদ্র, 30 সাফর, 25 আগস্ট, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আফজাল হোসেন। শুরুতেই শিরোনাম। রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সংলাপ শুরু। আজ যোগ দিবেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সার্ক পুনরুজ্জীবনের উপর গুরুত্ব আরোপ। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ঢাকায় 1 চুক্তি ও 5 সমঝোতা স্মারক স্বাক্ষর। সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি শুরু। অমৎস্যজীবীদের জলাশয় ইজারা না দেওয়ার সিদ্ধান্ত। যান চলাচলের জন্য খুলে দেওয়া হল গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ। গত 6 তারিখে হামলা শুরুর পর গাজার জায়তুন ও সাবরানগরে 1000-এরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এবং থিম্পুতে সাফ অনূর্ধ্ব 17 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারাল বাংলাদেশ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সুস্পষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কক্সবাজারে গতকাল শুরু হয়েছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। Stakeholders Dialogue Take Away to the High-Level Conference on the Rohingya Situation শীর্ষক এই সম্মেলন আয়োজন করেছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে অংশগ্রহণ করেছেন কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের শিক্ষাবিদ, বৈশ্বিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা। বিস্তারিত প্রতিবেদনে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রথমবারের মতো আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনের প্রথম দিন রোহিঙ্গা ক্যাম্প থেকে শতাধিক নারী পুরুষকে নিয়ে আসা হয়েছে। অংশ নিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সহ দেশ বিদেশের অতিথিরা। সংযুক্ত করা হয়েছে রাজনৈতিক দলগুলোকেও। On behalf of every Rohingya refugee who have faced genocide, persecution and displacement for decades. এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বিশ্বে বিভিন্ন ধরনের সংকট চলমান থাকায় রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্ববাসীর দৃষ্টি অনেকটা সরে যাওয়ায় সহায়তা কমেছে। এই সম্মেলনের মাধ্যমে 5টি অধিবেশনে মানবিক সহায়তা ও তহবিল সংকট নিরসন, প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হবে। এই আলোচনার মাধ্যমে আমরা আশা করি ফোকাসটা আবার ফিরে আসবে। ফিরে আসলে রোহিঙ্গাদের নিয়ে বিশ্বে
নানা প্রান্তে যারা রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করে তারা রোহিঙ্গাদের যে খাদ্য সহায়তা বা অন্যান্য সহায়তা কমে আসছে সেটা আবার বাড়ানোর জন্য উদ্যোগটা নেওয়া হবে। পাশাপাশি মায়ানমারের শান্তি ফিরিয়ে এনে কিভাবে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করা যায় তার একটা উপযুক্ত পরিবেশ নিয়েও এখানে আলোচনা হবে। এটা আসলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো উদ্যোগের একটা অন্যতম উদ্যোগ। সোমবার প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস 3 দিনের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেখানে উপস্থিত থাকবেন দেশি বিদেশি অতিথিরা। বিকেলে 4টি বিষয়ভিত্তিক সেশন থাকবে, যেখানে প্রধান উপদেষ্টা সহ স্থানীয় আন্তর্জাতিক ডেলিগেটরা উপস্থিত থাকবেন। মঙ্গলবার সম্মেলনের শেষ দিন রোহিঙ্গাদের বাস্তব জীবনের চ্যালেঞ্জের ধারণা পেতে অংশগ্রহণকারীদের ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে। আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে নিউ ইয়র্কে রোহিঙ্গা ইস্যু নিয়ে 107 দেশের সমন্বয়ে উচ্চ পর্যায়ের একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে এই সম্মেলনের গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি, তরুণ প্রজন্মের পারস্পরিক যোগাযোগ এবং সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবনের উপর গুরুত্ব আরোপ করেন। ইসহাক দার পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার নিকট পৌঁছে দেন। এ সময় প্রধান উপদেষ্টাও উষ্ণ শুভেচ্ছা জানিয়ে মোহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে তাঁর অতীতে সাক্ষাতের কথা স্মরণ করেন। সাক্ষাৎকালে অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস সার্ক পুনরুজ্জীবনের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান জানিয়ে বলেন, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকারের হিসেবে বিবেচনা করা হয়। এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আগামী অক্টোবরের মধ্যে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু করা হবে বলে আশা প্রকাশ করেন। বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও পাকিস্তান পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা এবং সহযোগিতার ভিত্তিতে বিদ্যমান বহুমাত্রিক ও ঐতিহাসিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। রাজধানীর একটি হোটেলে গতকাল পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে উভয় দেশ এই প্রতিশ্রুতি ব্যক্ত করে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং সিনেটর মোহাম্মদ ইসহাক দার নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন। বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন। তৌহিদ হোসেন বলেন, বৈঠকে অতীতের অমীমাংসিত সমস্যা, স্বাস্থ্য, শিক্ষা এবং ক্রীড়া ও ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উভয় দেশ একটি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা মুক্ত প্রবেশাধিকার প্রদান করা হয়েছে। সমঝোতা স্মারকগুলোতে ব্যবসা বাণিজ্যের জন্য একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, দুদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা, বাংলাদেশ সংবাদ সংস্থা ও অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের মধ্যে পারস্পরিক সহযোগিতা, উভয় দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের মধ্যে সম্পর্ক স্থাপনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। গতকাল সন্ধ্যায় তিনি খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান। এর আগে দুপুরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি শুরু হয়। এতে অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নিয়েছেন। শুনানির শুরুতে সিইসি বলেন, নির্বাচন কমিশন পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে। আইন অনুযায়ী খসড়ার সীমানা নিয়ে দাবি আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের দাবি আপত্তিগুলোর শুনানি গ্রহণ করে ইসি। গত 10 আগস্ট পর্যন্ত মোট 83টি আসনের সীমানা নিয়ে 1760টি দাবি আপত্তি ইসিতে জমা পড়ে। এগুলো নিষ্পত্তির পর চূড়ান্ত নির্বাচনী সীমানা
প্রকাশ করবে ইসি। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সরকার অমৎস্যজীবীদের জলাশয় ইজারা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় মৎস্য সপ্তাহ 2025-এর মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। উপদেষ্টা বলেন, ইতিমধ্যে হাওড় ইজারা সমস্যার সমাধানে ভূমি মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়েছে। ঢাকা বাইপাস 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত 18 কিলোমিটার বাইপাস সড়ক গতকাল যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এর উদ্বোধন করেন। সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে এআই প্রযুক্তি এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিভিন্ন ক্ষেত্রের ব্যবহার যেমন বাড়ছে, তেমনি রাজনীতি এবং নির্বাচন প্রক্রিয়ায় এর প্রভাব নিয়েও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বাংলাদেশেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে এআই এর সম্ভাব্য ভূমিকা কেমন হতে পারে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এআই এর প্রভাব ও চ্যালেঞ্জ নিয়ে শুনুন একটি প্রতিবেদন। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন সহ নানা কারণে গত বছর ভুল এবং অপতথ্য ছড়িয়েছিল ব্যাপক হারে। এসব কিছুর পেছনে বড় ভূমিকা ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার। সম্প্রতি নির্বাচনে এআই ব্যবহারের প্রভাব ও চ্যালেঞ্জ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ইদানিং একটা বড় চ্যালেঞ্জ আমাদের সম্মুখে দেখা দিয়েছে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার সংক্রান্ত চ্যালেঞ্জ। মিথ্যা ভিডিও, ভুয়া বানোয়ার তথ্য নিয়ে ভিডিও, অপতথ্য নিয়ে ভিডিও, এগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমার আবেদন থাকবে, যে কোনো তথ্য বিশ্বাস করার আগে আপনারা দয়া করে যাচাই করে নেবেন। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় এআই এর সবচেয়ে বড় প্রভাব দেখা যেতে পারে। যেমন কোন এলাকার মানুষের প্রধান সমস্যা যদি হয় রাস্তাঘাট, তাহলে এআই সেই তথ্য বিশ্লেষণ করে প্রার্থীকে সেই বিষয়ে ফোকাস করতে সাহায্য করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মিথ্যা বা অপতথ্য নিয়ন্ত্রণে সর্বসাধারণের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপতথ্য ছড়ানোর যে প্রয়াস, এটার বিরুদ্ধে আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই, যাতে আপনারা আমাদের সাথে মিলেমিশে যাতে এটা আমরা মোকাবিলা করি এবং সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপনে আমরা সবাই মিলে সহযোগিতা করি, সহায়তা করি। এআই ব্যবহার করে ভুয়া খবর বা ডিপফেক ভিডিও বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ। এর ফলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং সুষ্ঠু নির্বাচনের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে এআই এর কিছু ইতিবাচক দিকও রয়েছে, যেমন এটি নির্বাচনী ব্যবস্থাপনাকে আরো দক্ষ করতে সাহায্য করতে পারে। ভোটার তালিকা যাচাই, ভোট কেন্দ্রের ব্যবস্থাপনা এবং নির্বাচনী ডেটা বিশ্লেষণের মতো কাজে এআই ব্যবহার করা যেতে পারে, যা নির্বাচনী প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করতে পারে। প্রযুক্তি উদ্যোক্তা একেএম ফাহিম মাসরুর বলেন, সুবিধার চেয়ে চ্যালেঞ্জগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। একটা পর্যায়ে আমাদের আশঙ্কা, আপনি কোনো কন্টেন্ট দেখে আসলে বোঝা খুবই ডিফিকাল্ট হবে। হ্যাঁ, আমাদের মতো লোকজনের কাছেও ডিফিকাল্ট হবে যে কোনটা আসলে ফেক, কোনটা ফেক না। তো তখনই আসলে সবচেয়ে বড় রিস্কটা তৈরি হবে। এটা যত বেশি এআই পারফেক্ট হবে বা আরো বেশি শক্তিশালী হবে, আমি আসলে আশঙ্কিত যে আসলে এটার অপব্যবহারটা বাড়বে এবং এটার একটা ইম্প্যাক্ট আমাদের ইলেকশনে পড়বে। আমার কাছে মনে হয় ফেক এআই কন্টেন্ট আইডেন্টিফাই করার জন্য ফ্যাক্ট চেকার অর্গানাইজেশন থাকা দরকার। এআই প্রযুক্তি আগামী নির্বাচনে যেমন সুযোগ তৈরি করবে, তেমনি কিছু ঝুঁকিও নিয়ে আসবে। এআই এর এই প্রভাবকে সামলে নিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই হবে বর্তমান কমিশনের প্রধান চ্যালেঞ্জ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতারের সকাল 7টার সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট betar.gov.bd-তে। এছাড়াও শুনতে পাচ্ছেন বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি। খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার।
সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, জুলাই আন্দোলনের তরুণদের চেতনাকে কাজে লাগিয়ে দেশ গড়তে হবে। তিনি গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক কর্মশালায় এই কথা বলেন। সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যেসব তরুণ কিশোররা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদেরকে দেশের মানুষ আজীবন স্মরণ রাখবে। তিনি বলেন, সরকার তাদের জন্য কিছু করে যেতে চায়, এজন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, কিশোর তরুণদেরকে নিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে পারলে নারী ও শিশু নির্যাতন কমে আসবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে গতকাল পর্যন্ত ১৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। গতকাল এই মামলায় রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা রাজিবুল ইসলাম, একই মেডিকেল কলেজের অফিস সহকারী মোহাম্মদ গিয়াসউদ্দিন ও কুষ্টিয়া সাংবাদিক শরীফুল ইসলামের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম, খুনসহ নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬শে অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। ধর্ম উপদেষ্টা ড আফামা খালিদ হোসেন জানিয়েছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণ করার বিষয়টি গুজব। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কিছু সরকার করতে দেবে না। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউজে ওয়াকফ বোর্ড নিয়ে কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় উপদেষ্টা বলেন, দেশে যার যার ধর্ম সে পালন করবে। একটা উপাসনালয়ের পাশে আরেকটা উপাসনালয় হলে সংঘাত অনিবার্য। সভায় ড আফামা খালিদ হোসেন সারা দেশে বেহাত হওয়া ওয়াকফ সম্পত্তি উদ্ধারে দ্রুতই অভিযান চালানো হবে বলেও জানান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সতর্ক করে বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সারা দেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার না করা হলে চরম ঝুঁকির মুখে পড়তে হবে। তিনি গতকাল বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী শক্তির সাথে যুক্ত ব্যক্তিরা বর্তমান প্রশাসনের মধ্যে লুকিয়ে থেকে আগের স্বৈরাচারী শাসনের সমর্থনে নীরবে কাজ করছে। তিনি সতর্ক করে বলেন, প্রশাসনের এই ব্যক্তিরা সুযোগ পেলে অন্তর্বর্তী সরকার এবং গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে কাজ করতে পারে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল ৬ আগস্ট আগ্রাসন শুরু করার পর থেকে এখন পর্যন্ত গাজা শহরে জাইতুন ও সাবরা এলাকার ১,০০০-এর বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, কয়েকশো মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে এবং অব্যাহত গোলাবর্ষণ ও প্রবেশপথ অবরোধের ফলে ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলোতে উদ্ধার কাজের পাশাপাশি ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে গাজায় গতকাল ইসরায়েলি হামলায় ২৪ জন ত্রাণ প্রত্যাশী সহ কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি অবরোধের কারণে সৃষ্ট অনাহারে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে অপুষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮৯ জনে দাঁড়িয়েছে। ইয়েমেনের রাজধানী সানায় গতকাল ইসরায়েলি হামলায় ৬ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থিত সামরিক ঘাঁটি, ২টি বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি মজুত কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালায়। তবে ইয়েমেনের কর্মকর্তারা ইসরায়েলের এই বিবৃতি প্রত্যাখ্যান করে জানান, ইয়েমেনিদের দুর্ভোগ বাড়াতে ইসরায়েল বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে বোমা হামলা চালায়। হুতি বিদ্রোহীরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করার ২ দিন পর ইসরায়েল এই বোমা হামলা চালাল। গাজায় গণহত্যা ও অবরোধ বন্ধে ইসরায়েলকে চাপ প্রয়োগের অংশ হিসেবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এই হামলার কথা জানায়। খেলার খবর, ফুটবল। ভুটানের রাজধানী থিম্পুতে সাফ অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ গতকাল নিজস্ব তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে। এর আগে একই স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় ভারত ৮-০ গোলের বড় ব্যবধানে স্বাগতিক ভুটানকে হারায়। আগামী বুধবার একই ভেন্যুতে বাংলাদেশ সময় বেলা ৩টায় বাংলাদেশ নেপালের বিপক্ষে খেলবে। সন্ধে ৬টায় দিনের অপর ম্যাচে ভারত ভুটানের মুখোমুখি হবে।
ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চারণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 38 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 24 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সংলাপ শুরু। আজ যোগ দেবেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ। সার্ক পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত। ঢাকায় 1 চুক্তি ও 5 সমঝোতা স্মারক স্বাক্ষর। সংসদীয় আসনে সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি শুরু। অমৎস্যজীবীদের জলাশয় ইজারা না দেওয়ার সিদ্ধান্ত। যান চলাচলের জন্য খুলে দেওয়া হল গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ। গত 6 তারিখে হামলা শুরুর পর গাজার জাইতুন ও সাবরা নগরে 1000-এর বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এবং থিম্পুতে সাফ অনূর্ধ্ব 17 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারাল বাংলাদেশ। বাংলাদেশ বেতারের সকাল 7টার সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট betar.gov.bd-তে। এছাড়া বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/bangladeshbetarnews এবং বেতারের অ্যাপের মাধ্যমে শুনতে পাবেন প্রচারিত সংবাদ। খবর শেষ হল।